আর কি, এইগুলা খুব একটা ইম্পর্টেন্ট না, এগুলো আসলে কাজ করতে গেলে আমাদের এখানে অ্যাপিয়ারেন্স হিসাবে এগুলো আসছে আর কি। আর আমরা টোটালি আসলে অ্যাকচুয়ালি যে কাজটা করি, কাজটা আমাদের করতে হয় এই টুল বার থেকে। আপনারা যে এই পাশে টুলস গুলা দেখতে পাচ্ছেন, এই টুলস বার থেকে এই টুলস গুলা ইউজ করে আমাদের কাজ করতে হয়। এখন দেখেন, আমরা যখন একটা কাজ করি, ধরেন আমাদের কিছু লেয়ারকে অ্যালাইনমেন্ট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের কিছু অ্যালাইনমেন্ট টুলস আছে। দেখেন উপরে এই যে এখানে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট করার জন্য, যে অ্যালাইন যে করি আমরা, ধরেন বাম পাশে সবগুলা সমান থাকবে, ডান পাশে সমান থাকবে, বা প্রতিটার মধ্যে গ্যাপ কি, লেয়ার গুলার গ্যাপ গুলা কি সমান থাকবে, সেইগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। যখন এখন এগুলা দেখাচ্ছে না দেখেন, কিন্তু আমি যখন দুইটা লেয়ার পাশাপাশি সিলেক্ট করতেছি, তখন এখানে দেখেন অপশন গুলা চলে আসছে। এখানে দেখাচ্ছে, আমি যদি এইটাতে ক্লিক করি, দেখেন দুইটা লেয়ার মানে একই লাইনে আসতেছে। আবার এখানে যেটা আছে দেখেন, এটা করলে সেন্টারে চলে আসবে, দুইটা মিডলে সেন্টার চলে আসবে। আবার এটা যদি দিই, এটা নিচের দিকে আমার অ্যালাইনমেন্ট হচ্ছে। এরকম এইটাতে আমার বামে হবে, ডানে হবে, মিডলে হবে। এটা আমি এখান থেকে মিনিমাম কি দুইটা লেয়ার সিলেক্ট করতে গেলে? হ্যাঁ হ্যাঁ জি, অ্যালাইনমেন্টের ক্ষেত্রে অবশ্যই দুইটা লেয়ার বা দুইটা পিকচার বা দুইটা, যে কোনো দুইটা, হ্যাঁ হ্যাঁ সর্বনিম্ন আমাদের দুইটা নিতে হবে। আমরা যদি আরো বেশি নেই, সেক্ষেত্রে আরো কিছু অপশন আসবে। দেখেন দেখেন তখন এই পাশের গুলো আসতেছে, এইগুলা হচ্ছে মাল্টিপলের জন্য। যখন আমি তিনটা বা তিনের অধিক যখন আমি ব্যবহার করব, সেক্ষেত্রে আমার এই অপশন গুলো আসবে। আর অপশন গুলো আসলে আপনাদের যখন প্রয়োজন হবে, তখন আপনারা এইগুলা মানে ঘাটলেই বুঝতে পারবেন। আর এগুলো আপনারা নিজেরাই এক্সপ্লোর করে নেবেন, কারণ ওইভাবে বিশদে গেলে আমাদের আসলে ক্লাসটা অনেক বড় হয়ে যায়। যদিও আমাদের গ্রাফিক্স নিয়ে আসলে অ্যাকচুয়াল ক্লাস না, আমাদের হচ্ছে ওয়েব নিয়ে ক্লাস। তো আমি জাস্ট অ্যালাইনমেন্টের ব্যাপারটা দেখাইলাম এখান থেকে। এইভাবে আপনি অ্যালাইনমেন্ট করে নিতে পারেন। ধরেন আমি একটা ওয়েবসাইটের একটা সাইডের সবগুলা লেয়ার আমি একত্র করব, এক পাশে থাকবে। দেখেন আমার সবগুলা সিলেক্ট হয়েছে। সবগুলা সিলেক্ট করার পরে আমি যদি এখানে চাপি, তাহলে আমার সবগুলা বাই অ্যালাইনমেন্ট হয়ে যাবে, অলরেডি আছে বাই অ্যালাইনমেন্ট করা। ঠিক আছে, এইভাবে অ্যালাইনমেন্ট গুলো আপনি নিজের ইচ্ছা মতো করে নিতে পারবেন। তারপর দেখেন আমাদের এই পাশে আমরা যখন কালার ইউজ করব কোনো একটা লেয়ারের মধ্যে বা কোনো একটা ছবিতে, যখন আমরা কালার ইউজ করব, তখন কালারের জন্য একটা প্যালেট থাকে। এখানে কালার প্যালেট থেকে আমরা কালার গুলাকে ইউজ করতে পারি। দেখেন এখানে কালার গুলো আসছে হচ্ছে সিএমওয়াই কে। আমি যেহেতু আপনার প্রিন্ট ডিজাইন করি, সেক্ষেত্রে আমার সিএমওয়াই কে ইউজ করতে হয়। আপনি যদি চান এখানে আরজিবি তে করবেন, সেক্ষেত্রে এই দেখেন অপশন গুলো এখানে দেয়া আছে। আপনি চাইলে এখানে আরজিবি নিতে পারেন, আরজিবি নিলে আপনার ওই কালার প্যালেটটা চলে আসবে এখানে। এই ক্ষেত্রে দেখেন এখানে কালার প্যালেটটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, কেউ যদি না দেখেন বা না বুঝেন, আমাকে একটু বললেন আর কি। আপনি বলতে থাকেন, সমস্যা নেই, না বুঝলে জিজ্ঞেস করবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এখানে দেখেন একটা অ্যাডজাস্টমেন্ট আছে। আমরা কিন্তু অ্যাডজাস্টমেন্ট এর আগেও দেখছি, ইমেজের মধ্যে কিন্তু একটা অ্যাডজাস্টমেন্টের একটা অপশন আছে। এই যে অ্যাডজাস্টমেন্ট, আমি কোনো ইমেজ সিলেক্ট করি না, এই কারণে অ্যাডজাস্টমেন্ট আসতেছে না। তো এই অ্যাডজাস্টমেন্টের এই যে অপশনগুলো, এইখানেও দেখেন কিছু অপশন দেয়া আছে, এইখান থেকে আপনি চাইলে সরাসরি করতে পারেন। আবার যখন আপনি একটু অ্যাডভান্স হয়ে যাবেন, তখন আপনি কিবোর্ডে চাপার মাধ্যমে আপনি এগুলা করতে পারবেন। সেটা হচ্ছে আপনার কাজের দক্ষতার উপরে। এখান থেকে দেখেন অ্যাডজাস্টমেন্ট গুলো আছে। লাইব্রেরিটা ইউজ করা হয় হচ্ছে, আপনি যখন অনেকগুলা কাজ করবেন, ধরেন 1 ঘন্টা আগে 2 ঘন্টা আগে কিছু কাজ করছেন, ওই কাজগুলা এই লাইব্রেরিতে এসে থাকবে। এটা আপনার শুধুমাত্র ক্রিয়েটিভ ক্লাউড যাদের অ্যাকাউন্ট থাকে, আইডি থাকে, মানে অ্যাডোবির একটা হচ্ছে আপনার ক্রিয়েটিভ ক্লাউড, ওইটাতে যখন আপনার আইডি থাকবে, তখন আপনাকে এই সুবিধাটা দিবে। এখান থেকে আপনি তখন সরাসরি ওইগুলো ইউজ করতে পারবেন। দেখেন আমি কিছু স্মার্ট অবজেক্ট ইউজ করছিলাম অনেক আগে, ওইগুলার এখানে লিস্ট দেখাচ্ছে। এখানে অনেক আগের লিস্টগুলা দেখেন এখানে দেখাচ্ছে। এটা হচ্ছে লাইব্রেরি আর কি। আমি আগে যে কাজগুলো করছি, ওইগুলা এখানে স্ট্রাইক আকারে রেখে দিছে। ওরা এটা ওয়েবসাইটে করে আর কি। সেক্ষেত্রে আপনার আইডি লাগবে, আপনি আইডি না থাকলে এখানে আপনি এই লাইব্রেরিটা পাবেন না। তারপরে দেখেন সোয়াসের একটা ব্যাপার আছে। সোয়াসটা হচ্ছে আমরা যে কালার গুলা নিচ্ছি, আমরা এখানে যে কালারটা নিচ্ছি, এই কালারটা হচ্ছে আমরা আমাদের মতো করে আমরা তৈরি করে নিচ্ছি। এখান থেকে আমরা আমাদের কালারটা তৈরি করে নিচ্ছি। একটু লক্ষ্য করেন, এখানে কালারটা লক্ষ্য করেন। এখানে দেখেন একটু কালার, এখানে লক্ষ্য করেন, দেখেন কালার গুলো চেঞ্জ হচ্ছে। দেখেন এখান থেকে আমরা কালার চেঞ্জ করতেছি। আবার একইভাবে যদি আমরা সোয়াস থেকে নেই, সোয়াসটা হচ্ছে আপনার কালারের কিছু কম্বিনেশন ওরা তৈরি করে রাখছে। সোয়াসটা হচ্ছে আপনার, ধরেন আপনার কিছু ফিক্সড করে ওরা কালার দিয়ে রাখছে, এই কালার গুলো হচ্ছে সোয়াস।
এই সোয়াচ থেকে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আপনি কালার সিলেক্ট করে নিতে পারবেন। দেখেন একটু কালারে লক্ষ্য করে দেখেন, কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে সোয়াচ থেকে আপনি প্রিসেট করা থাকে আর কি, ওই প্রিসেট থেকে আপনি সোয়াচগুলো ইউজ করতে পারবেন। আচ্ছা, তারপরে গেল হচ্ছে লেয়ারের অপশনটা। আমরা আসলে ওয়েবের জন্য যখন কাজ করব তখন আমাদের এই লেয়ার অপশনটাই একটু বেশি প্রয়োজন হবে আর কি, কারণ আমরা লেয়ার বাই লেয়ার এই এলিমেন্ট গুলাকে আমরা সিলেক্ট করব, লেয়ার বাই লেয়ার ওইগুলাকে আমরা কপি করব, কাট করব, ওইটার প্রপার্টিস গুলা নিব। সেক্ষেত্রে আমাদের এই লেয়ার অপশনটা আমাদের অনেক ইউজ করতে হবে আর কি। সেক্ষেত্রে দেখেন আমার এই যে প্রতিটা এলিমেন্ট, এখানে যতগুলো এলিমেন্ট আছে, এই যে এইগুলা হচ্ছে টাইপ এলিমেন্ট, এইগুলা হচ্ছে আমার টাইপ এলিমেন্ট, এইগুলা হচ্ছে এই যে নিচের এটা হচ্ছে একটা ইমেজ আমি ব্যবহার করছি, ইমেজটার এখানে একটা লেয়ার দেখাচ্ছে। তো আপনি চাইলে এখানে লেয়ারের নামগুলো পরিবর্তন করতে পারেন, যদি ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে আপনি এখানে লেয়ারের নাম চেঞ্জ করতে পারবেন। ধরেন আমি এখানে পিক লিখে দিলাম বা পিকচার লিখে দিলাম, সেক্ষেত্রে আপনার এইটা হচ্ছে একটা পিকচার নামে একটা লেয়ার একটা। তো এরকম যে টেক্সটের জন্য দেখেন লেয়ার আছে, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন লেয়ার গুলা। আর আমি যখন একটা এলিমেন্ট ধরবো তখন ওই লেয়ারটা আমার সরাসরি এখানে দেখাবে। দেখেন লেয়ার গুলা এখানে দেখাচ্ছি। আর লেয়ারেরও অনেক বিশদ আছে আর কি, এখানে অনেক ডিটেলসে বলতে গেলে অনেক কিছুই আছে লেয়ারের মধ্যে। এখানে অনেক কিছু লকের ব্যাপারগুলো আছে, এগুলো আসলে আমাদের ওইভাবে প্রয়োজন হবে না, আমরা ওইগুলো জাস্ট ই করলাম। আর লেয়ারে একটা ব্লেন্ডিং অপশন থাকে, যখন আমি এখানে ব্লেন্ডিং অপশন থেকে এটার কি ধরনের লেয়ারটাকে করব, আমি লেয়ারটাকে ব্লেন্ডিং, যেমন আমি দেখাচ্ছি, যেমন এলইডিপিটা আমি যদি সিলেক্ট করি, তো কোথাও লক হয়ে গেছে সম্ভবত। দেখেন এলইডিপিটা যদি আমি সিলেক্ট করি, তাহলে এই যে লেয়ারটা দেখাচ্ছে, এই লেয়ার থেকে আমি যদি এখানে ব্লেন্ডিং অপশনে যাই, দেখেন বিভিন্ন ধরনের অপশনে আমি চেঞ্জ করে নিতে পারবো। এটাকে একটু বড় করলে বুঝতে পারবেন। দেখেন একটু একটু অপশনের একটু চেঞ্জ করার কারণে এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন কালারে চেঞ্জ হচ্ছে, কালারের মোড চেঞ্জ হচ্ছে। এখান থেকে এটাকে বলা হচ্ছে ব্লেন্ডিং অপশন। এখানে আমরা নরমাল রাখলাম, নরমালের জন্য এটা সরাসরি আসতেছে, ঠিক আছে। এখন আমাদের আসলে এই ব্লেন্ডিং অপশন বলেন বা এখানে যে অপশনগুলো আছে, এগুলো আমাদের খুব একটা প্রয়োজন পড়বে না আমাদের ওয়েবের জন্য। তারপরে এখানে অপিসিটি আছে, আপনি যদি এটার অপিসিটি কমানো বাড়ানোর প্রয়োজন হয়, আপনি এখান থেকে অপিসিটি কমাতে বাড়াতে পারবেন। নিচেরটা হচ্ছে ফিলটা কমানো বাড়ানোর জন্য। আপনি ফিলটা যদি কমান, সেক্ষেত্রে আপনার স্ট্রোক বা অন্য যে আপনি এই প্রপার্টিস গুলা, ওইগুলা ঠিক থাকবে, শুধুমাত্র ভিতরের যে আপনার ওইটা চলে যাবে। ফিলের একটা কাজ এটা। আচ্ছা, তারপরে চ্যানেলের ব্যাপারটা আমরা কালকে বলছিলাম। পাথটা আমরা আসলে এখানে দেখবো না, পাথটা আমরা ইলাস্ট্রেটরের ক্ষেত্রে পাথটা আমরা ভালোভাবে ডিটেলসে কথা বলবো এটা নিয়ে। মোটামুটি এখানে আমাদের ইন্টারফেসটা আসলে কমপ্লিট। আর ইন্টারফেস এর চেয়ে বেশি আর না জানলেও চলবে। আর দেখেন এখানে একটা ফাইল আমি তৈরি করছি। এই ফাইলটা হচ্ছে আমি পিএসটি তে সেভ করে রাখছি। আমাদের মেইন যে কাজটা সেটা হচ্ছে আমরা পিএসটি তে একটা ফাইলকে কিভাবে এচটিএমএল এ কনভার্ট করব। সেক্ষেত্রে আমাদের আগে জানতে হবে পিএসটি ফাইলটা কিরকম থাকে। পিএসটি ফাইলটা হচ্ছে এটা লেয়ার আকারে থাকে। আমি যে লেয়ার গুলা দেখাইলাম, এটা আপনি এডিটেবল থাকবে। আপনি যে কোনো টাইমে চাইলে এটার যে কোনো একটা লেয়ারকে সরাইতে পারবেন, যে কোনো একটা লেয়ারের পরিমার্জন করতে পারবেন। আপনি এটাকে চাইলে ইচ্ছামতো আপনার ইচ্ছামতো বড় ছোট বা ফেলে দিতে পারবেন। এটাই হচ্ছে একটা পিএসটি ফাইলের একটা গুণ আর কি, গুণ বলতে পারেন। প্রত্যেকটা লেয়ার হচ্ছে আলাদা আলাদা সিলেক্ট করা যাবে। হ্যাঁ, প্রতিটা এলিমেন্ট আপনি আপনার ইচ্ছামতো আপনি সিলেক্ট করতে পারবেন, আপনার ইচ্ছামতো সেটা ব্যবহার করতে পারবেন। এটাই হচ্ছে আপনার পিএসটি ফাইলের একটা ক্লাস। দেখেন আমি একটু নয়েজ আসতেছে, দেখেন এখানে আমি একটা সিম্পলি একটা ল্যান্ডিং পেজ তৈরি করছি, একটা ওয়েবসাইটের একটা ল্যান্ডিং পেজ। ধরেন এটা এলইডিপি এর একটা ল্যান্ডিং পেজ, যেখানে আমি এই যে ইউজার নেমের একটা ঘর রাখছি, একটা পাসওয়ার্ডের ঘর রাখছি, সাইন আপ বা লগ ইন বা ফরগেট পাসওয়ার্ডের জন্য একটা ঘর রাখছি, এখানে সার্চের জন্য একটা বাটন রাখছি,
তারপরে নিচে কিছু লিংকের জন্য কিছু জায়গা রাখছি। এইগুলা আমাদেরকে আসলে ওয়েবসাইটের জন্য এইগুলা লাগে। ওয়েবসাইটে যেখানে এখানে ক্লিক করলে ধরেন ওই একটা নির্দিষ্ট একটা পেজে আমাদেরকে নিয়ে যাবে, বা সার্চ করলে আমাদের ওই জিনিসটা আমাদেরকে যা সার্চ করতেছি সেটা দেখাবে। হ্যাঁ, আমরা যেটা সার্চ করতেছি ওইটা আমাদেরকে, এটা হচ্ছে ডাইনামিক সেকশনে গিয়ে করতে হবে। হ্যাঁ, এটা আমি জাস্ট একটা ভিজুয়াল তৈরি করছি। এটা হচ্ছে একটা ভিজুয়াল। আমার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজটা কিরকম ভাবে দেখবে, কেমন হবে আমার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজটা, আমি সেটা তৈরি করলাম। এখন সেই পেজটাকে আমরা HTML করলে সেটা আমাদের হচ্ছে ডাইনামিক হবে, সেখানে আমরা ক্লিক করলেই চলে যাবে। যেমন এখানে আমার এটা শুধুমাত্র একটা এলিমেন্ট, এই এলিমেন্টটাকে আমার ওয়েবসাইটে নিয়ে তৈরি করতে হবে। এখন সেক্ষেত্রে আমার লেয়ারটা ধরতে হলে দেখেন আমি এটা ক্লিক করে আমার লেয়ার চলে আসতেছে, আর লেয়ার অপশন থেকে দেখেন আমি যেটা সিলেক্ট করবো ওই লেয়ারটা এখানে সিলেক্ট হবে। দেখেন এইগুলা, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র এইগুলা এক একটা লেয়ার, এই দেখেন এটা নড়াচড়া করা যাচ্ছে। এটা চাইলে আপনি বড় করতে পারতেছেন, টানতে পারতেছেন, যেভাবে খুশি সেভাবে করতে পারতেছেন। এটা হচ্ছে একটা PHP ফাইলের একটা কাজ। বুঝা গেল? আপনি কি বুঝতে পারতেছেন? স্যার আপনার নেট থেকে অনেক নয়েজ আসতেছে। সরি, আসলে বুঝা যাচ্ছে না কথা। স্যার নেট থেকে অনেক নয়েজ আসতেছে। নয়েজ আসতেছে? নয়েজ আসতেছে স্যার, আমি কথা আসলে আমি নয়েজ শুনতেছি না। আপনার এখানে কি মানে কিসের নয়েজ হইতেছে? স্যার আপনার এখান থেকে নয়েজ আসতেছিল। আমার এখান থেকে? জি স্যার। আচ্ছা তাহলে এখন মনে হয় একটু ভালো হয়েছে আর কি। হ্যাঁ বলেন। হ্যাঁ, বাতাস আসতেছিল, এখন নয়েজটা আসতেছে না তো। আসলে ওই আমি আজকে কারেন্ট নাই তো, আবার ওই যে বলি না এক জায়গা থেকে ক্লাস নেই, ওইখানে আসলে বাতাসের জন্য হতে পারে এটা। তো ঠিক আছে, আপনি বলতে থাকেন, আমি এটা আনমিউট করে দিচ্ছি, মিউট করে দিচ্ছি। আচ্ছা, এই যে একটা পেজ দেখতে পাচ্ছেন ল্যান্ডিং পেজ, এটা হচ্ছে অনেক সময় আমরা অনেক ওয়েবসাইটে দেখি এরকম ল্যান্ডিং পেজ গুলা থাকে। আসলে ওইখান থেকে আমরা সরাসরি পেজের ভিতরে ঢুকতে পারি আর কি। এটা হচ্ছে আপনার এই আমি যেটা করছি এটা হচ্ছে একটা PHP ফাইল। আপনাকে অনেক সময় বায়ার এই কাজটাই করবে আর কি। বায়ার আপনাকে একটা PHP ফাইল হয়তো অনেক সময় অনেক ওয়েবসাইট থেকে বা নিজে কোথাও থেকে হয়তো কোনো আপনার সেলারকে দিয়ে সে একটা পেজ তৈরি করে আপনাকে সেটা হয়তো প্রোভাইড করতে পারে। আপনার ওই পেজ থেকে আপনাকে ওয়েবসাইট তৈরি করতে হবে, ওই পেজের হুবহু বা ওই পেজের মতো করে আপনাকে একটা ওয়েবসাইট করতে হবে। সেক্ষেত্রে হয়তো আপনাকে এরকম একটা পেজ দিবে যেটা আপনি সবগুলা লেয়ার আপনি ধরতে পারবেন, আপনি এডিটেবল থাকবে, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো ওইগুলা এডিট করতে পারবেন, এরকম একটা পজিশনে থাকবে আপনার ওই ফাইলটা। আর এই ফাইলটা হচ্ছে PHP ফাইল বলে এটাকে, ফটোশপ ডকুমেন্ট। সেটাতে আপনার লেয়ার ফাইলগুলো এরকম ভাবে থাকে। আপনি যখন একটা JPG ফাইল নিয়ে কাজ করবেন, আপনারা সবাই হয়তো জানেন JPG ফাইলটা হচ্ছে একদম ফিক্সড করা। আপনি যে কাজগুলো করলেন এইগুলো ফিক্সড হয়ে থাকবে একদম JPG তে, ওইটাতে আপনি নড়াচড়া করতে পারবেন না, কিছুই করতে পারবেন না, জাস্ট একটা ছবি হিসাবে একটা ব্যবহার করতে পারবেন। আর PHP এর ক্ষেত্রে হচ্ছে আপনি যে কোনো ফাইল, যে কোনো একটা এলিমেন্ট, যে কোনো একটা লেয়ার, যে কোনো একটা টেক্সট আপনি আপনার ইচ্ছা মতো আপনি এটাকে নড়াচড়া করতে পারবেন, আপনার যে কোনো ইচ্ছা মতো এটাকে এডিট করতে পারবেন, সেটা হচ্ছে PHP ফাইল। এটা হচ্ছে আমি একটু আগে তৈরি করলাম। আরেকটা নমুনা দেখাচ্ছি আপনাদের ওয়েবসাইটের একটা PHP ফাইল কেমন হবে আর কি। যেমন এটা একটা ডাউনলোড করা একটা PHP ফাইল, এটা একটা ফ্রি ওয়েবসাইট থেকে নামানো আর কি। দেখেন আপনাদের জন্য একটু দেখাচ্ছি আমি। এই যে এইখানে দেখেন একটা ব্যাপার আছে, এখানে যখন আমি এটা ওপেন করলাম, এটা যে তৈরি করছে তার পিসিতে হয়তো কিছু ফন্ট, এক্সক্লুসিভ কিছু ফন্ট আছে যে ফন্টগুলো হয়তো আমার কাছে নাই, বা তার কাছে যে ফন্টগুলো সে ইউজ করছে ওই ধরনের ফন্ট হয়তো আমার কাছে নাও থাকতে পারে অনেক সময়। বা অনেক সময় তার যে টেক্সট লেয়ারগুলা বা তার যে এলিমেন্টগুলা, সেই এলিমেন্টের মধ্যে সে যেভাবে ইউজ করছে আমার কম্পিউটারে হয়তো ওই সিস্টেমটা হয়তো আমার কাছে নাই। না থাকলে তখন আপনাকে একটা ডায়লগ বক্স দেখাবে। আপনি যদি আপডেট করার মতো অ্যাবিলিটি থাকে তাহলে আপডেট করবেন, যদি না থাকে সেক্ষেত্রে আপনি এটাকে নো দিলে আপনি ওই ফাইলটা ওপেন করতে পারবেন। এই কারণেই কালকে এক ভাইয়া বলছিলেন 15 দিয়ে কাজ করার জন্য। যদি আপনি 15 দিয়ে কাজ করেন, দেখেন আমি 17 ইউজ করতেছি, 17 সিসিটা ইউজ করতেছি, এখন চলতেছে হচ্ছে 2020।
এখন আমি যদি 17-তে 2020-এর একটা ফাইল ওপেন করতে যাই, সেক্ষেত্রে আমাকে একটু প্রবলেম করবে, আমাকে একটু ল্যাগিং দেখাবে আর কি। সেটা হচ্ছে ধরেন কিছু নতুন কিছু অ্যাড হয়েছে, হয়তো কিছু ফিচার আছে যে ফিচারগুলো এখানে অ্যাড করা হয়েছে, কিন্তু আমার 17 ভার্সনে সেটা নাই। সেক্ষেত্রে আপনাকে এরকম একটু প্রবলেম দেখাবে। অনেক সময় একই ফন্ট হয়তো তারটার মধ্যে একটু অন্যরকম, আমারটার মধ্যে একটু অন্যরকম, সেক্ষেত্রেও একটু প্রবলেম দেখাতে পারে। দেখেন এখানে একটু ফাটা ফাটা আসছে ফন্টগুলা। এটা যদি আমার এইখান থেকে যদি আমি এটাকে একটু ধরেন একটু মডিফাই করে নেই, এটা হচ্ছে গর্জিয়া ফন্টটা হয়তো আমার কাছে আছে। এখন এটা যদি দেখেন আমি যদি একটু চেঞ্জ করি, তাহলে ফন্টটা কিন্তু আসলে এইরকমই সম্ভবত। আর পিক্সেলটা অনেক কম। তো দেখেন এই পেজটা আমরা আগে দেখি নেই ইমেজ সাইজটা। আমরা যখন এটা ওপেন করব তখন আমাদের একটা জিনিস দেখতে হবে যে এটা আসলে ইমেজের সাইজটা কেমন নেওয়া হয়েছে, কেমন ক্যানভাসে এটা কাজ করা হয়েছে। তো আমরা তো কালকে এটা জানি যে ইমেজ সাইজটা কোথা থেকে দেখতে হয়। দেখেন ইমেজ সাইজ যদি আমি দেখি, এটা দেখেন এখানে পিক্সেলে দেয়া আছে, এটা ওয়াইড দিছে হচ্ছে 1000 পিক্সেল আর হাইট নিচে হচ্ছে 1761 পিক্সেল। এই পিক্সেলের ভিতরে সে কাজ করছে। দেখেন ক্যানভাসটাও সেমই আছে। দেখেন থেকে আমি যদি ক্যানভাসে যাই, ক্যানভাসটাও সেম আছে। আমি এই যে পিক্সেল থেকে নিচ্ছি, এই দেখেন ক্যানভাস এবং ইমেজটা সাইজ সেম আছে। আমি যদি চাই, আমার যদি নিচে আরো পেজ বাড়ানোর দরকার হয়, ধরেন এই ওয়েবসাইটটার মধ্যে আমার আরো পেজ হবে, আরো বেশি নিচের দিকে স্ক্রল করলে যাতে যাওয়া যায়, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ওই যে কালকে আমরা যেটা বললাম যে ক্যানভাসটাকে আমাদের বাড়াতে হবে। যদি আমি ক্যানভাসটা একটু বাড়াই, দেখেন কি হয়। ধরেন এখান থেকে পিক্সেল আছে, তো ধরেন 1700 জায়গায় আমি 2500 করলাম। যদি 2500 করে দেই, দেখেন কি হয়। দেখেন এই যে আমার নিচের দিকে কিন্তু পেজের দুইটা বেড়ে গেছে, কিন্তু আমি ক্যানভাস নেওয়ার কারণে আমার পেজ নিচের দিকে ক্যানভাসটা বেড়ে গেছে, কিন্তু আমার এলিমেন্ট গুলা যেখানে ছিল ওইভাবেই আছে। দেখেন সেক্ষেত্রে আমার নিচের দিকে জায়গা বাড়ছে, কিন্তু আমার এলিমেন্ট গুলা আগের মতোই যেখানে ছিল ওইভাবে ফিক্সড আছে। এখন আমি যদি ইমেজ নিতাম, তাহলে কিন্তু এখানে আমার ফেডিং হয়ে যেত, দেখা গেছে যে লেখাগুলা একটু ফেড হয়ে যেত, ফেড হয়ে গেলে দেখতে ভালো লাগতো না। এখন আমরা যখন কাজ করব HTML এর জন্য, PHP যে ফাইলগুলো থাকবে, ফাইলগুলো ঠিক এরকমই থাকবে। ধরেন এটা একটা ওয়েবসাইটের একটা পেজ, ফার্স্ট পেজ, ধরেন এই যে হোম পেজটা এরকম হবে, যেখানে ধরেন এই যে লিঙ্কগুলো আছে, এখানে সার্চের জন্য বাটন আছে, পিকচার দেয়া আছে, এইখানে তারা হয়তো কিছু ইউজ করার জন্য এখানে থাম্বনেল তৈরি করে রাখছে, এই থাম্বনেল গুলা তাদেরকে ডিজাইন করে এখানে থাম্বনেল বসাই দিতে হবে। দেখেন এই যে আর্টিকেল গুলা দেওয়ার পরে রিড মোডে ক্লিক করলে যাতে সেই আর্টিকেলটা পুরাটা পড়া যায় সেরকম সিস্টেম রাখছে। এখানে হয়তো তারা একটা কোর্স ইউজ করবে, এখানে একটা কোটেশন দেওয়ার জন্য তারা একটা কোর্স ইউজ করছে, এখানে একটা কোটেশন হবে, দেখেন যে কোটেশন মার্ক আছে। তাই যে নিচে আরো কিছু টাইটেল নেওয়ার জন্য, আরো একটু সাবজেক্ট নেওয়ার জন্য এখানে ওরা কিছু জায়গা রাখছে। এই যে থাম্বনেলের জন্য এখানে ওরা বলেও দিছে যে 80 পিক্সেল হবে, হাইট উইথ দুইটাই দিয়ে দিছে যে 80 পিক্সেল হবে। এখন আমরা যদি লক্ষ্য করি, দেখেন একটু লেয়ার প্রপার্টিজের দিকে দেখি আপনারা, এই দেখেন লেয়ার প্রপার্টিজটা, লেয়ারের মধ্যে দেখেন কতগুলা অপশন আছে। এখানে দেখেন লেয়ারে কিন্তু গ্রুপ ইউজ করছে এরা, এই যে ফোল্ডার গুলা, এগুলা কিন্তু এক একটা গ্রুপের মধ্যে এগুলা সাজাইছে তারা। আমরা যদি সরাসরি চাই সরাসরি নিতে পারি, যদি সাজায় দিতে হয় তাহলে সাজায় দিবে, সাজানো থাকলে সেটা আমরা এই যে এই গ্রুপগুলা ওপেন করে দেখবো। এক একটা সার্ভিসের জন্য এক একটা গ্রুপ নিচ্ছে, দেখেন সার্ভিসের জন্য একটা গ্রুপ, তার ভিতরে আবার আরো কিছু গ্রুপ আছে, এই গ্রুপের ভিতরে দেখেন এলিমেন্ট গুলো দেওয়া আছে। দেখেন ইমেজের জন্য একটা গ্রুপ নিছে, আবার এই যে টেক্সটের জন্য একটা গ্রুপ নিছে। এইগুলা তারা এই যে একটা সার্ভিস দিছে, দুইটা সার্ভিস, দেখেন নিচে কিন্তু আমাদের এই যে কয়েকটা সার্ভিস আছে, এখানে সার্ভিস গুলোর জন্য এখানে এই যে অপশন গুলো নেওয়া হচ্ছে। এই দেখেন ফুটারের জন্য এইটা ফুটারের মানে এটা একজন প্রফেশনাল লুক করছে, তো এটা সুন্দরভাবে সাজায় দিছে আর কি, গ্রুপ করে। আমরা যেটা দেখছিলাম কালকে যে এটা গ্রুপ করে সাজানো যায়। দেখেন এখানে এই যে এইটার মধ্যে আছে হচ্ছে হেডারের মধ্যে যা যা আছে এটার ভিতরে ভরে দিছে, গ্রুপ করে ভরে দিছে। দেখেন সবগুলো সুন্দরভাবে সাজানো আছে। এই যে নিচে আপনাকে যেটা বলছিলাম আমি, যে এটা আসলে একটা বেসমেন্ট আর কি, ব্যাকগ্রাউন্ড বেসমেন্ট। এই ব্যাকগ্রাউন্ডের উপরে এরা কাজ করছে, সাদা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে ওটার উপরে সব কাজগুলো করা হচ্ছে। দেখেন সবগুলা কিসের মধ্যে আছে। এখন আমরা যদি এখানে প্রত্যেকটা অপশনে যদি আমরা বিশ্লেষণ করি, দেখেন এখানে এটা যে একটা বাটন তৈরি করছে, এই যে নিচের এটা হচ্ছে বাটনের একটা লেয়ার, দেখেন তার উপরে ইন লেখাটা, এইটা কিন্তু আরেকটা লেয়ার, লিঙ্কের জন্য এটা ইউজ করা হয়েছে। তারপর দেখেন এখানে টুইটারের জন্য, এগুলো সব কিন্তু আলাদা আলাদা ধরা যাচ্ছে।
ধরা যাচ্ছে, এগুলো সব ধরতে পারতেছেন, লেখাগুলো প্রতিটা ফন্ট আলাদা আলাদা ধরতে এটা পারতেছেন। এটা হচ্ছে সোশ্যাল আইকন গুলা ইউজ করা হয়েছে, ঠিক আছে। একটা ওয়েবসাইটে বিভিন্ন বিষয় থাকতে পারে, যেমন সোশ্যাল আইকন থাকতে পারে, ফর্ম থাকতে পারে, ইমেজ থাকবে, স্লাইডার থাকবে, মেনু থাকবে। এই বিষয়গুলো হচ্ছে সবকিছু কি করে, পিএইচডি তে করে দেয়। তো আমাদের কি হ্যাঁ করতে হবে, ওই পিএইচডি টাকে এইচটিএমএল সিএসএস অথবা বুটস্ট্র্যাপ যাই বলেন সেগুলোতে কনভার্ট করতে হবে। এটা হচ্ছে প্রথম স্টেপ, ঠিক আছে। একটা ওয়েবসাইটকে আমরা HTML টু পিএইচডি যেটাকে বলে, পিএইচডি টু HTML যেটাকে বলে, এটাতে কনভার্ট করলাম। দেন হচ্ছে যখন আমরা এখানে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করব, সেটা হতে পারে ওয়ার্ডপ্রেস, হতে পারে লারাভেল, পিএইচপি বা যে কোনো ল্যাঙ্গুয়েজ যেগুলো দিয়ে ডাইনামিক করে ডেটাবেস ইউজ করবে এর সাথে, তখন হচ্ছে একদম ফুল কমপ্লিট ওয়েবসাইট হয়ে যাবে। এটা হচ্ছে একটা ফুললি ডাইনামিক কমপ্লিট ওয়েবসাইট, ঠিক আছে। তো এর জন্য আমাদের প্রথম স্টেপটা কিন্তু পিএইচডি থেকে একটা ওয়েবসাইট কি হয়, শুরু হয়। আসলে পিএসসিটা হচ্ছে একটা আইডিয়ার মতো আর কি। ব্যাপারটা হচ্ছে মানে একজন ওয়েবসাইটটার ক্রিয়েটিভ, লুকিংটা, হ্যাঁ ওটা ইন্টারফেসটা, হ্যাঁ হ্যাঁ, ইউআই বা ইউএক্স টা কেমন হবে, জাস্ট এইটা আমরা। ইউআই বা ইউএক্স এটাকে বলেন। আর যদি আপনি দেখা যায় এটা পিএইচডি সারা ডিজাইন করতে যান, সেক্ষেত্রে কি হতে পারে যে আসলে আপনার মাথা থেকে ডিজাইনটা আসবে না, বা উল্টাপাল্টা আপনি আসবে যেভাবে না। করতেছেন আর কি, একটা হিজিবিজি পরিবেশ সৃষ্টি হয়ে যাবে সেখানে। আসলে এক হ্যাঁ একজনের এক একটা সেক্টর আর কি। যেমন ধরেন হ্যাঁ একজন গ্রাফিক ডিজাইনারের সেক্টরটা হচ্ছে ভিজুয়ালটা কিভাবে সুন্দর করা যায়, হ্যাঁ সেটা একজন গ্রাফিক ডিজাইনারের কাজ। আবার একজন ওয়েবসাইট ডেভেলপার বা ওয়েবসাইট ডিজাইনার হচ্ছে গ্রাফিক্যাল যে ব্যাপারটা, ওইটাকে আবার কিভাবে ওয়েবসাইটের ভাষায় বা কনভার্ট করা যাবে, ল্যাঙ্গুয়েজে এটাকে কিভাবে কনভার্ট করা যায়। আবার একজন ওয়েব ডেভেলপারের কাজ হচ্ছে সে এইটাকে ওইটাকে আবার কিভাবে ডেভেলপিং এ ওই যে কনভার্ট করা। হ্যাঁ ডেভেলপিং করা যায় সেটাই। এটা আসলে এক একটা সেক্টরের কাজ আর কি। এটা শুরুই হয় একটা গ্রাফিক্স ডিজাইনারের মাথা থেকে একটা আইডিয়ার মাধ্যমে, সেটা শুরু করা হয়েছে আর কি। সেটাই পিএইচডি তে সে দেখাই দিছে, ওইটাকে আমরা আবার কনভার্ট করে ওইটা আমাদের ওয়েবসাইটের জন্য ব্যবহার করব। এটাই হচ্ছে আসলে মূল সিস্টেমটা। আচ্ছা, এখন তাইলে পিএইচডি ফাইল সম্পর্কে আপনাদের কি মোটামুটি একটা আইডিয়া হয়েছে? জি আচ্ছা, এখন ইমেজ গুলা ক্রপ করতে পারবেন। ধরেন এই পিএইচডি ফাইলটা দেওয়া দেওয়া হইলো, এখান থেকে বলা হইলো যে এই ইমেজটা আমার লাগবে, সেক্ষেত্রে ইমেজটা কিভাবে নিব এটা নিতে পারবেন? এটা একটু দেখান, ইমেজটা কিভাবে নিবে এটা একটু দেখান। যে ধরেন আমি ডেস্কটপের ইমেজটা নিব, সেক্ষেত্রে কি করব? ইমেজটা ব্যবহার করবেন আর কি। শুধুমাত্র ডেস্কটপের ইমেজটা নিব আর কি এখান থেকে। ও ডেস্কটপের ইমেজটা এখানে আসলে অনেকগুলো লেয়ার করে দিয়েছে, হ্যাঁ দেখেন হ্যাঁ, আপনার সবগুলো। এই সম্পূর্ণ লেয়ারটা একটু ট্রিম করে দেখানো, হয় যে ইসেরটা আর আচ্ছা কি, সবগুলা, ডেস্কটপেরটা শুধু, মানে ডেস্কটপের ইমেজটা ধরে নিতে চাচ্ছি। জি জি তারপর ওনাদের পিএইচডি দিয়ে দিলে ওনারা হচ্ছে করে করে একটু প্র্যাকটিস করবে, তারপরে দেখবো যে করতে পারতেছে কিনা। জি, বুঝতে পারছি। ধরেন এইটা আমরা এখান থেকে নিয়ে নিব আর কি। পুরাটা আমার একটা সিলেক্ট হয়ে গেল, তাই না? এটাকে আমরা অন্য একটা পেজে নিব, সেটাই তো চাচ্ছেন? এটাকে হচ্ছে আমি একটু বলি, আপনি একটা কাজ করেন, এটাকে ওই যে এটার যে লেয়ারটা আছে না, লেয়ারটা একটু সিলেক্ট করেন। ও আচ্ছা, এটার জন্য যে লেয়ারটা আছে, ওই যে অল্টার চেপে ধরলে হচ্ছে ওইখানে ক্লিক করলে তো দেখা যায় যে এটা চলে যায় কিনা সম্পূর্ণ। দেখেন এখানে সিলেক্ট হচ্ছে, এই যে লেখা আছে স্ক্রিন, তারপরে হচ্ছে ব্ল্যাক সারাউন্ড, হ্যাঁ এই হ্যাঁ, যে ব্ল্যাক যেটা, উপরের ব্ল্যাক দিকে গিয়ে সারাউন্ড। যে কোনো একটা লেয়ারে ওই যে লেয়ারের যে চোখের মতো আছে ওইখানে ক্লিক করেন, তাহলে তো দেখাবে যেটা চলে যাচ্ছে বা যেটা আছে। ও হ্যাঁ হ্যাঁ, সেটাও করা যায়। এই যে এখানে সম্পূর্ণ কোনটা দেখেন, যে এটার মনে হয় একটা গ্রুপ করছে লেয়ারের, ওই যে মনিটর উপরের লেয়ারটা। হ্যাঁ মনিটরটা। হ্যাঁ, তো এইখানে যে এখন দেখেন আপনারা এখানে মনিটরের এই চোখের এখানে যখন ক্লিক করা হচ্ছে, ক্লিক করেন ভাই একটু, তখন কিন্তু মনিটরে চলে যাচ্ছে। আবার যখন ক্লিক করা হইতেছে তখন আসতেছে। তার মানে আপনি এখানে যদি আমরা অল্টার ধরে এটা চাপি, তাহলে এটা বাদে সব চলে যাবে। ভাই অল্টার ধরে একটু চাপেন এটা। অল্টার ধরে চাপবো? হ্যাঁ, অল্টার ধরে এটা চাপেন। তো দেখেন মনিটরটা আছে আর সব চলে গেছে। এখন আমাদের যেটা করতে হবে ভাই, ওই যে ইমেজ থেকে ট্রিম করেন এটা, ইমেজে যান, ওই যে উপরে ইমেজ, ওই ইমেজের যেটা আছে এখানে? হ্যাঁ হ্যাঁ, ইমেজ থেকে ইমেজে ক্লিক করেন। আচ্ছা, আমি ফোল্ডারটাকে নিয়ে নিচ্ছি, মনিটরটা। হ্যাঁ, মনিটরটা নিয়ে ওই ইমেজ থেকে ট্রিম করলেই শুধুমাত্র এইটাই নিবে, এই যে নিচের দিকে ট্রিম। হ্যাঁ, তারপর হচ্ছে ওকে দেন।
দেখেন তাহলে কিন্তু আমার শুধু মনিটরের যে ইমেজটা সেটা আছে। এখন আমরা ওই যে যেভাবে এক্সপোর্ট করলেন আপনি দেখালেন গতকালকে যে হ্যাঁ হ্যাঁ এক্সপোর্ট পিএনজি হিসেবে এক্সপোর্ট করতে পারে, এখন পিএনজি হিসেবে এটা এক্সপোর্ট করে নেন অথবা সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েস। হুম। তারপর এটা এটা আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে আমার একটা কথা বলা হয় না, সেটা হচ্ছে আমি যখন জেপিজি-তে নিব তখন পুরো একটা পিক্সেল যেখানে আমার ইমেজটা আছে, ইমেজটা দেখানোর পরে বাকি যে পিক্সেলগুলা ওইগুলাকে একটা ব্যাকগ্রাউন্ড ধরে নিবে। সেটা হচ্ছে অনেক সময় ওইটাকে হচ্ছে হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড করে নিচ্ছে দেখেন এখান দিয়ে। কিন্তু আপনার যখন এটা ওয়েবসাইটের জন্য ইউজ করবেন তখন এটাকে ট্রান্সপারেন্ট করতে হবে। দেখেছি যে আপনার নিচের যে ইগুলা পিক্সেলগুলো ব্যাকগ্রাউন্ড আছে, গুলা, হ্যাঁ। পিক্সেলগুলো আপনাকে রাখা যাবে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পিএনজি তে এটাকে কনভার্ট করতে হবে। দেখেন পিএনজি যখন নিচ্ছি আমি পিছনে একটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, মানে এই সাদা ব্যাকগ্রাউন্ড গুলো আসতেছে না। এখন এইটাকে আপনি সেভ করে নেবেন। দেখেন আপনি আমি এটা আপনার ডেস্কটপে প্রজেক্টে সেভ হচ্ছে দিচ্ছি। এটা যেখানে সেভ করবেন সেখানে নিয়ে নেবেন। জি, এখানে আমি সেভ করে নিলাম, পিসি নামে সেভ করে নিলাম। হ্যাঁ, এখন আমরা ওইখানে দেখি। আমার এখান থেকে দেখেন অনেক পিসি নয়েজ নামে, যাইতেছে না? দেখেন এই যে আমাদের পিসি নামে একটা পিকচার তৈরি হয়েছে যেটা ট্রান্সপারেন্ট, পিছন সাইডে ট্রান্সপারেন্ট আছে। এই যে এখন আমরা এই ইমেজটা হচ্ছে আমাদের সে ইউজ করতে পারবো ওই ওয়েবসাইটে, মানে পিএইচডির যে ইমেজগুলো আমরা এইভাবেই নিব। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছেন এটা? জি স্যার। আচ্ছা ভাই, এই কি বলে রুবেল ভাই, কি? আপনার কাছে এটা এটা কি আচ্ছা দাঁড়ান আমি লিংক দিয়ে দিচ্ছি, এই পিএইচডিটার লিংকটা একটু সবাইকে দিয়ে দেন, সবাই ডাউনলোড করে নিক। আচ্ছা ঠিক আছে। আপনি হচ্ছে সে ওই গুগল ড্রাইভ থেকে জি লিংক দিয়ে দিতে পারেন অথবা আপনি আপলোড করে লিংকটা একটু দেন। আচ্ছা ঠিক আছে, আমি ওই লিঙ্কটাই দিয়ে দিতেছি। আচ্ছা হ্যাঁ ওইটা দেন, ওইটা তো আছে। এটা হচ্ছে ওয়েলকাম স্ক্রিনটা আর কি, যেখান থেকে আমরা শুরু করতেছি। তো আমরা ফাইলের ব্যাপারটা তো আগেই জানছি, এডিটের ব্যাপারটাও জানছি, এইগুলা তো মনে হয় না বলার কিছু আছে। কিছু নতুন অ্যাড করা আছে এখানে, আমরা একটু ভিতরে যাই, ভিতরে গেলে বুঝতে পারবো। আচ্ছা, যদি আমাদের একটা নিউ ফাইল নেওয়া লাগে সেক্ষেত্রে আমরা কি করবো আগেই জানি, নিউ যাব। আর ওয়েলকাম স্ক্রিনের মধ্যে একটা নিউ এর একটা অপশন দেয়া আছে। যখন আমি নিউ ক্লিক করতেছি দেখেন আমাকে একটা একটা উইন্ডো দেখাচ্ছে, এখানে হচ্ছে একটা ডকুমেন্ট নেওয়ার জন্য আর কি। এখন দেখেন এখানে সেই সেম ফটোশপের মতো সেমই আছে এখানে। আমরা জাস্ট একটা A4 সাইজের একটা পেজ নিলাম, A4 সাইজের একটা পেজ ক্লিক করলাম, বা আপনি যদি চান এখান থেকে আপনি নিজের ইচ্ছা মতো একটা সাইজ নিতে পারেন। আচ্ছা, এটা পয়েন্ট আছে, এটা আমরা পিক্সেল করে নিই। পিক্সেল আমরা সর্বোচ্চটাই নেই, 19 20 19 20 হচ্ছে 10 80। আর কালার মোডটা আমরা নিয়ে নিচ্ছি RGB, কালার, এটা আমরা কাজ করব। দেখেন হ্যাঁ, আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম, ফাইলের সাইজটা আমরা নিচ্ছি হচ্ছে 19 20 10 80। রুবেল ভাই, নয়েজ জি পেতেছে কিসে? সরি, নয়েজ পেতেছে মনে হয় কিছু একটা। না আমি তো নয়েজ পাচ্ছি না। আপনার এখান থেকে হচ্ছে। না নয় স্যার ওটা মোহাম্মদ ইকবাল ভাইয়ের কাছ থেকে আসতেছে। আমার কাছ থেকে? হ্যাঁ হ্যাঁ, আপনার মাইকটা একটু খুলে আবার আবার লাগান। মাইকটা খুলে আবার লাগান, নাহলে রেকর্ডিং এ এরকম নয়েজ থেকে যাবে। মানে যে এখন ঠিক আছে। হুম, ঠিক আছে, এখন আবার শুরু করেন। আর কথা তো চলে গেল এখন আবার। রুবেল ভাই, ঝামেলা হলে আপনারা প্রয়োজনে আরেকবার লিভ নিয়ে আবার জয়েন করেন। আপনি মিটিং থেকে লিভ নিয়ে আবার জয়েন করেন।
আপনার মাইকটা কাজ করতেছে না। পেজটা এটা হচ্ছে আমাদের ওয়েলকাম স্ক্রিনটা। আর ফাইলের ব্যাপারটা তো আমরা সবাই জানি, ফাইল এডিট এগুলা মোটামুটি বেশ কিছুই সেম আছে। আমরা এখান থেকে একটা ফাইল নিলাম, ধরেন আমরা ওয়েবের জন্য একটা ওয়েব পেজ দিব। ওয়েব পেজটা আমরা নিছিলাম হচ্ছে 1920 1080 সেটাই আমরা নিলাম আর কি। RGB মোড কালার মোড নিচ্ছি আমরা। এখন দেখেন একটা ক্লিক করলে আমাদের একটা পেজ চলে আসলো। দেখেন এতটুকু তো আমাদের মানে ফটোশপের মতো আর কি, ফটোশপে যা ছিল এটাতে তাই আছে। আর এখানে কিছু চেঞ্জ আছে, এখানে অনেকগুলা বাটনের চেঞ্জ আছে। যেমন এইটা হচ্ছে আগে আমাদের ছিল এখানে মুভ টুল ছিল, আর এখানে হচ্ছে এটা সিলেকশন টুল। এটা মুভ টুল ছিল আর এখানে হচ্ছে সিলেকশন টুল। মানে আমরা একটা কিছু যদি একটা অবজেক্টকে যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে এই টুলস এর মাধ্যমে এটাকে সিলেক্ট করব। কাজটা অনেকটা মুভ টুলের মতো আর কি। তারপর এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। মানে আমরা যে একটা এলিমেন্ট নিব, ধরেন একটা অবজেক্ট আমরা কাজ করতেছি, অবজেক্টের কোনো একটা অংশ যদি আমাদের ধরতে হয়, ডিরেক্টলি যদি ওটাকে আমাদের সিলেক্ট করতে হয়, পুরাটা না, ধরেন ডিরেক্টলি আমি একটা সাইড আমি সিলেক্ট করবো, সেক্ষেত্রে আমাদের এই ডিরেক্ট সিলেকশন টুলটা ইউজ করব। আমি একটু আপনাদেরকে স্যাম্পল দেখাই। ধরেন আমি একটা রাউন্ড একটা শেপ নিয়েছি, দেখেন একটা শেপ আছে, এই শেপটাতে আমি যখন এইটা দিয়ে ধরতেছি, এটা হচ্ছে সিলেকশন টুলটা, তখন দেখেন আমার পুরাটা সিলেক্ট হচ্ছে। আমি যখন শুধু একটা জায়গায় ক্লিক করতেছি, আমার পুরাটা অবজেক্ট আমার সিলেক্ট হচ্ছে। এটা হচ্ছে সিলেকশন টুলস। এখন এই সিলেকশন টুলসটাকে আমি যদি কোনো একটা অংশ ধরতে চাই, ধরেন একটা কর্নার যদি আমি ধরতে চাই, তাহলে আমাকে ডিরেক্ট সিলেকশন টুলটা ধরতে হবে। ডিরেক্টে ধরলে দেখেন কি হয়। এখন যদি আমি যে কোনো একটা সাইডে ধরি, দেখেন শুধু এই সাইডটাই শুধু আমার সিলেক্ট হচ্ছে। যদি এইখানে ধরি, শুধু এই সাইডটা সিলেক্ট হচ্ছে। যদি আমি এইটাতে ধরি, তখন আমার ওই যে বর্ডারটা বা এই যে আমার বাহুটা, এই বাহুটা আমার সিলেক্ট হচ্ছে। এটাকে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলস বলে আর কি। এর মাধ্যমে আমাদের এইটা অনেক সময় লাগে হচ্ছে যখন আমরা লোগো করি, দেখা গেছে একটা অংশ আমাদের প্রয়োজন না, তখন আমাদের ওইটা ফেলে দেওয়ার জন্য, ধরেন একটা প্রয়োজনে আমার, ধরেন এই কর্নারটা আমার প্রয়োজন নেই, আমি এটাকে যদি আমি ডিলিট করে দিই, তাহলে দেখেন আমার 3টা কর্নার চলে আসছে, কিন্তু ওই কর্নারটা চলে গেল, ওই কর্নারটা আমার বাদ হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। এরকম কোনো জায়গাতে যদি আমার প্রয়োজন হয়, তখন আমি ডিরেক্ট সিলেকশন টুলস দ্বারা এটাকে আমি করতে পারবো। বা আরো অনেক কাজ আছে, ধরেন আমি এটার মাথাটাকে রাউন্ড করবো, শুধু একটা সাইড থেকে ধরে আমি রাউন্ড করে দিলাম, রাউন্ড হয়ে গেল। দুইটা যদি প্রয়োজন হয়, তখন আমি এইটা ধরলাম আর এইটা ধরলাম। এটা ধরার জন্য আপনাকে কি করতে হবে, তখন হচ্ছে আপনাকে এইখানে ক্লিক করার পর তখন আপনি শিফট চেপে ধরতে হবে। শিফট চেপে ধরে নিচেরটা যদি ধরেন বা অন্য কোনো বাহু যদি ধরেন, তাহলে আপনার ওইটা সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার পরে আপনি বাকি যে কাজগুলো, ওই কাজগুলো ধরেন আপনি করলেন, যাই প্রয়োজন হলো সেটা আপনি এখানে দিয়ে করতে পারবেন। আচ্ছা, আমার একটা ফোন আসছে, আমি একটু ফোনটা রিসিভ করবো। হ্যাঁ অবশ্যই। এখানে সিলেকশন টুল, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এই সিলেকশন টুলটা হচ্ছে পুরাটাকে ধরার জন্য, আর সিলেকশন টুলটা হচ্ছে আপনি যদি কোনো একটা নির্দিষ্ট অংশ ধরতে চান ডিরেক্টলি, সেক্ষেত্রে আপনার ডিরেক্ট সিলেকশন টুলটা ইউজ করতে হয়। দেখেন এখানেও একটা ম্যাজিক উইন টুল আছে, আমাদের ওই পাশে একটা ম্যাজিক উইন টুল ছিল, এখানে একটা ম্যাজিক উইন টুল আছে। তারপরে লাসো এখানে আছে, দেখেন পেন টুলও আছে, এখানে কার্ভেচার টুল, এটাও পেন টুলের মতো একটা টুলস। এটাও মনে করেন অনেক সময় প্রয়োজন হয় আমাদের। এগুলো আসলে বেসিকের ক্ষেত্রে এগুলো প্রয়োজন হবে না, বা ওয়েবের জন্য এগুলো আমাদের প্রয়োজন হবে না, এই কারণে আমরা স্কিপ করে যাচ্ছি আর কি। তারপরে দেখেন এখানে টাইপের জন্য যে একটা ছিল, ফটোশপে ছিল, টেক্সট এখানেও দেখেন আছে ফটোশপের সেমই, এখানে টাইপের কাজটাও এখানে সেম আছে। তারপরে দেখেন এখানে একটা লাইন টুল আছে, লাইন সেগমেন্ট টুল। অনেক সময় আমাদের যখন লাইন টানা লাগে,
আমরা যেমন ওয়েবের জন্য করি কি এইচ আর একটা ট্যাগ ইউজ করি, ওইরকম এখানে আমাদের দেখেন লাইনের জন্য একটা টুলস আছে, লাইন টুলস। এগুলো সাব টুল গুলো আপনারা একটু দেখে নিয়েন, আমি এগুলা শুধু বিশদে বলতে চাচ্ছি না, আমি জাস্ট দেখে ইগুলা দেখা যাচ্ছি। দেখেন এখানে এই যে বাঁকানো আছে, তারপরে রাউন্ড টাইপ আছে, বিভিন্ন ধরনের লাইন টুল গুলো আছে। এগুলা আসলে আমাদের ওইভাবে জানার দরকার নাই, আমরা জাস্ট সিম্পলি জানি। দেখেন রেক্টাঙ্গুলার টুলস আছে এখানে। রেক্টাঙ্গুলার টুলসটা হচ্ছে আমরা যখন অনেক সময় শেপ প্রয়োজন হয়, বিভিন্ন ধরনের শেপ আমাদের লাগে, এটা একটু দেখাই দিচ্ছি। যেমন আমরা রেক্টাঙ্গুল একটা শেপ নিলাম, যে একটু আগে যেটা শেপটা নিলাম, এরকম আপনি চাইলে অনেক রকমের শেপ নিতে পারেন। যেমন রাউন্ডেড আছে, রাউন্ডেডটা দেখেন, রাউন্ড করলে রাউন্ড আসবে। এটা যদি আপনি এটাকে যদি আপনি কমানো বাড়ানোর যদি প্রয়োজন হয়, ধরেন আপনি শেপটাকে আরো বাড়িয়ে দিবেন বা কমিয়ে দিবেন, আপনি জাস্ট কিবোর্ডের অ্যারো যে আছে উপরের দিকে আপ অ্যারো আর ডাউন অ্যারো দুটো ইউজ করলে আপনি দেখেন কর্নারটা কম বেশি হচ্ছে। আমি যদি উপরের দিকে দিচ্ছি তখন দেখেন কর্নারটা রাউন্ডটা অনেক বেশি হচ্ছে, যখন আমি নিচের কিটা ইউজ করতেছি তখন আমার রাউন্ডটা কমে যাচ্ছে, একদম লাস্ট পর্যন্ত চলে যাচ্ছে রাউন্ড। এটা হচ্ছে আমাদের সাব টুল আর কি, রেক্টাঙ্গুলার জন্য একটা সাব টুল ভিতরে। তারপরে এলিপস আছে, দেখেন আমাদের এলিপস কিন্তু ইসের মধ্যেও ছিল, ফটোশপের মধ্যেও ছিল। এগুলো আসলে জাস্ট আমি একটু দেখাই দিচ্ছি। তারপরে এখানে দেখেন সবগুলাই আপনি ইউজ করে দিতে পারেন। একটা পলিগনাল, এটা 5টা বা 6টা বাহু বা 4টা বাহু, 3টা বাহু, যে কয়টা খুশি আপনি করে দিতে পারেন। এটাও আপনি ওই যে যেটা বললাম যে অ্যারোকেটা আপ এন্ড ডাউন যে অ্যারোকে আছে কিবোর্ডে, সেটা ইউজ করে আপনি বাহুগুলা কমানো বাড়ানো যেটা আপনি করতে পারবেন। তারপরে দেখেন স্টার টুলস দিয়ে আপনি স্টার তৈরি করলেন। দেখেন আমি যদি কিবোর্ডে যদি উপরে অ্যারোটা চাপি তাহলে বেশি হচ্ছে, নিচেরটা দিলে কম হচ্ছে স্টার। এরকম এখানে দেখেন আরো অনেকগুলো আছে, এইগুলো আপনি যেটা খুশি সেটা ইউজ করেন। তারপরে এখানে আছে একটা ব্রাশ, পেন ব্রাশ আমরা ওইখানে একটা ব্রাশ দেখছিলাম। এখানে দেখেন শেপার আছে, এই শেপার গুলা এগুলা লোগো করার সময় প্রয়োজন হয়। এরাসার আছে, অনেক সময় একটা বাহু আপনি মুছে দেওয়ার জন্য এরাসার ইউজ করতে পারেন। তারপরে দেখেন এটা হচ্ছে রুটেট, আমরা কিন্তু ফটোশপেও রুটেট দিচ্ছি, এখানেও দেখেন রুটেট আছে। এখানে স্কেলিং করার জন্য আছে, আপনি একটা লাইনকে স্কেলিং করবেন, স্কেলিং করতে পারবেন। তারপরে এইগুলো আপনারা একটু যদি আপনাদের নিজেদের প্রয়োজন একটু ঘেটে নিয়েন আর কি। তারপরে দেখেন শেপ বিল্ডার টুলস, এই টুলসটা লয়ার ভার্সন গুলাতে নেই, তবে আপার ভার্সন গুলাতে এটা ইউজ করা হয়েছে। এই শেপ বিল্ডারটা লোগো করার জন্য খুবই প্রয়োজনীয় আর কি, এটা লাগে অনেক বেশি ব্যবহার করা হয়। এটা আগের ভার্সন গুলাতে আছে হচ্ছে আপনার এই পাথফাইন্ডারটা, পাথফাইন্ডারের মাধ্যমে আমাদের যে কাজগুলো এটাকে অনেক ইজি করে দিচ্ছে হচ্ছে এই যে এইটা শেপ বিল্ডার। তারপরে এই যে গ্রেডিয়েন্টের ব্যাপারটা, আমরা ওইখানে গ্রেডিয়েন্ট ইউজ করছি, এখানেও দেখেন গ্রেডিয়েন্টের ব্যাপার আছে। আমরা চাইলে একটা গ্রেডিয়েন্ট এখানে ইউজ করতে পারবো যে কোনো ক্ষেত্রে। ধরেন এখানে আমি যে কালার গ্রেডিয়েন্টটা নিব, কালার গ্রেডিয়েন্টটা নিয়ে আমি যদি এখানে ইউজ করি ওইটা ইউজ করতে পারবো। এখানে দেখেন আই ড্রপার আছে, আই ড্রপারটা ওই পাশেও ছিল। এখানে ব্লেন্ড টুল আছে, ব্লেন্ড টুলটা হচ্ছে ধরেন আমি একটা নির্দিষ্ট একটা শেপ থেকে পরবর্তী একটা শেপ পর্যন্ত এর মাঝখানে আমি এটাকে ব্লেন্ড করে নিব। ধরেন আমি একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্বে আমি কিছু একটা শেপ রাখবো বা একই লেভেলে নিয়ে আসবো, আমি সবগুলোকে একই লাইনে নিয়ে আসবো, তখন এখানে আমাদের এই টুলসটা ইউজ করা হয়, ব্লেন্ড টুলটা ইউজ করা হয়। তারপরে দেখেন সিম্বল স্কোয়ার আছে, এইগুলো আসলে খুব একটা প্রয়োজন হবে না, আমরা এইগুলা স্কিপ করে যাচ্ছি। এই যে জুমের ব্যাপারটা, তারপর আপনি হ্যান্ড টুলসটা ইউজ করলে আপনি এটাকে নড়াচড়া করার জন্য করতে পারেন, এটা কিবোর্ডে স্পেস চাপার মাধ্যমে করতে পারেন, সিম্পল ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যখন ফটোশপে ছিলাম, ফটোশপে দেখেন এরকম একটা অপশন ছিল যেখানে একটা ছিল হচ্ছে ফরগ্রাউন্ড আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। একটা ব্যাকগ্রাউন্ডের জন্য ছিল কালার আর একটা হচ্ছে ফরগ্রাউন্ডের জন্য একটা কালার ছিল। কিন্তু ইলাস্ট্রেটরে এসে এখানে আপনার ব্যাকগ্রাউন্ডটা থাকছে না, ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাচ্ছে স্ট্রোক। স্ট্রোকটা হচ্ছে, স্ট্রোক সম্বন্ধে সবাই জানি আমরা, ওয়েবের ক্ষেত্রে আমরা স্ট্রোক ইউজ করছি। এখানে স্ট্রোকের একটা ব্যাপার আছে, এটা হচ্ছে স্ট্রোক। আর এই যে এটা হচ্ছে আপনার ফরগ্রাউন্ডের বা ফিল কালার, যেটা ফিল বলবো আমরা। এখানে বলছি ফরগ্রাউন্ড আর এখানে হচ্ছে ফিল। আর এটাকে টগল করার জন্য দেখেন এখানে একটা টগল একটা বাটন আছে, আপনি ধরেন স্টকেরটা আপনি ফিলে দিবেন, স্টকে দিবেন, জাস্ট এখানে একটা ক্লিক করলে ওইটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর যদি বাই ডিফল্ট করার জন্য চান আপনি ব্ল্যাক আর হোয়াইট, সেক্ষেত্রে এটাতে চাপলে আপনার যে ডিফল্ট একটা ফ্যাক্টরি ডিফল্ট থাকে এইটাতে সেটা দেখা যায় আর
তার নিচে দেখেন তিনটা অপশন আছে, একটা হচ্ছে ফিলের জন্য, একটা গ্রেডিয়েন্টের জন্য, আর একটা হচ্ছে নান। নান মানে হচ্ছে আপনার ধরেন কিছুই থাকবে না এটাতে, এটাতে আমার ফিলও থাকবে না, স্ট্রোকও থাকবে না, কিছু থাকবে না। আমি যখন এটাতে চাপি দেখেন এটাতে কিছুই নেই, দেখেন কিছুই, এটা ক্রস হয়ে গেল মানে হচ্ছে এটা ফাঁকা হয়ে গেল, এটাতে কোনো এলিমেন্ট নেই, এটাতে কোনো কালার নাই, কিচ্ছু নাই, স্ট্রোক কিচ্ছু নেই। যখন আমি এটাতে দিচ্ছি দেখেন উপরে স্ট্রোক চলে আসবে, বা এটাতে দিলাম দেখেন বাই ডিফল্ট একটা হয়ে গেল, গ্রেডিয়েন্ট দিলাম দেখেন গ্রেডিয়েন্ট হয়ে গেল। গ্রেডিয়েন্টের সেই একই ব্যাপার, কালার পিকারের মতো আপনি গ্রেডিয়েন্টের কালার চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে কিছু দেখেন এখানে আমি এ লিখছি, দেখেন এটাকে যদি আমি জুম করি দেখেন এখানে কিন্তু ফাটতেছে না। নেটওয়ার্কের হয়তো নেট স্পিডের কারণে হয়তো ফাটা বোঝা যেতে পারে, কিন্তু এখানে কিন্তু কোনো এই রাউন্ডের মধ্যে কিন্তু কোনো ফাটা নাই, দেখেন একদম স্মুথ। সাদাটা এবং এই কালোটা দুটার মাঝে কি কোনো ই আছে আপনার পিক্সেলের কোনো কম বেশি বোঝা যাচ্ছে? বোঝা যাওয়ার কথা না। আর আমি যদি এইটাকে যদি আমি ফটোশপে করি, দেখেন ফটোশপে যদি আমি একটা ফাইল নিই, একটা ফাইল নিলাম, দেখেন একটু লক্ষ্য করেন, দেখেন আমি যত জুম করতেছি আমার কিন্তু পিক্সেলটা নষ্ট হয়ে যাচ্ছে। দেখেন এই যে রাউন্ডটা, আচ্ছা টাইপোগ্রাফিটা দেখাইতে বলতেছেন। টাইপোগ্রাফির ব্যাপারটা হচ্ছে অনেক বিশাল একটা ব্যাপার, এটা অনেক ডিটেইলসের একটা ব্যাপার। এটা অনেকের সাবজেক্টই থাকে হচ্ছে টাইপোগ্রাফি, ধরেন এটা একটা সাবজেক্ট ধরতে পারেন যে এটা নিয়ে অনেকে লেখাপড়া করতেছে শুধু টাইপোগ্রাফি নিয়ে, এরকম অনেক আছে। টাইপোগ্রাফির ব্যাপারটা হচ্ছে ধরেন লেখার অ্যালাইনমেন্টটা, লেখাটা কিভাবে ভালো দেখাচ্ছে, কিভাবে সুন্দর দেখাচ্ছে, টাইপের ব্যাপারগুলা, এইগুলাই আসলে টাইপোগ্রাফির মধ্যে এগুলা কাজ করা হয়। তো লোগোর ব্যাপারে আমরা অনেক সময় দেখা যায় যে অনেক টাইপোগ্রাফি লোগো দেখতে পাই যেগুলো হচ্ছে টাইপ থেকে তৈরি করা হয় আর কি। আবার অনেক সময় আমরা অনেক মিনিমাল লোগো দেখতে পাই, বা কাস্টম লোগো যেটাকে বলে, কাস্টম করে আমরা তৈরি করে ইউজ করতে পারি লোগোগুলা। এখন সিম্পলি লোগো যেগুলো আমরা করব, আসলে লোগো করতে হলে আপনাকে কনসেপ্টটা সবার আগে নিতে হবে। আপনার পুরা একটা কোম্পানির পুরা ডিটেলসটা আপনি যখন একটা সিম্পলি একটা প্রতীকের মাধ্যমে বোঝাইতে যাবেন, তখনই আপনার এই লোগোটা ইউজ করতে হয় আর কি। লোগোটার আসলে কাজ হচ্ছে আপনি পুরা একটা ব্যাপারকে, পুরা একটা বিষয়টাকে সিম্পলি একটা ছোট্ট একটা কিওয়ার্ড বা ছোট্ট একটা ভিজুয়ালের মধ্যে আপনি সেটা প্রকাশ করবেন। ধরেন একটা গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান, তাদের জন্য যদি আপনি একটা ফুলের লোগো তৈরি করেন তাহলে কিন্তু সেটা আসলে ওইরকম আসলো না ব্যাপারটা। আবার ধরেন একটা ফার্নিচারের একটা প্রতিষ্ঠান, সেখানে যদি আপনি ওষুধের কোনো এলিমেন্ট ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু সেটা আসতেছে না। আপনার ওষুধেরটা আসবে শুধুমাত্র এই ফার্মেসি ধরেন বা এই ওই রিলেটেড মেডিসিন রিলেটেড যে ব্যাপারগুলো, ওইখানে হচ্ছে ওই ধরনের যে ইগুলা এলিমেন্টগুলা ওইগুলা ইউজ করতে পারবেন। তো আসলে লোগোর ব্যাপারটা এরকম। আর যেহেতু আমাদের একটা লোগো বানাইতে বলতেছে, লোগোর ব্যাপারটা আপনি জেনারেট করার জন্য আপনি গুগলে সার্চ করতে পারেন, যে ব্যাপারটা নিয়ে করতে চাচ্ছেন ওইটা দিয়ে আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন। ধরেন কোনো একটা নামের জন্য যদি সার্চ করেন আপনি, আমি একটু গুগলে নিয়ে যাচ্ছি, ধরেন আমি রুবেল, আমি আর দিলাম, এই আর্টটাকে আমি আর এর একটা স্টাইল চাচ্ছি। দেখেন অসংখ্য স্টাইল আছে, দেখেন বিভিন্ন ধরনের স্টাইল, এর এক একটা স্টাইল এক একটা লোগো হিসাবে ইউজ হয়। যেমন দেখেন এই যে আর টিভির যে লোগোটা, এখানে দেখেন যে
আর এর যে টাইপোটা এইটা দিয়ে কিন্তু আরটিবি কে বোঝানো হয়েছে, আরটিবির আরটা এখানে কিন্তু দেখানো হয়েছে। এরকম টাইপ থেকে আপনার লোগো হতে পারে সেটা কাস্টম, আপনার নিজের ইচ্ছা মতো যেভাবে খুশি সেভাবে তৈরি করে নিতে পারেন। শেপ দিয়ে বিভিন্ন ধরনের রেক্টাঙ্গুলার দিয়ে বিভিন্ন ধরনের এলিমেন্ট দিয়ে আপনি একটা লোগো তৈরি করতে পারেন। যেমন দেখেন এখানে বিভিন্ন ধরনের টাইপও এখানে ইউজ করা আছে। এখানে দেখেন এগুলা হচ্ছে লোগো হিসাবে ইউজ করা যাইতে পারে। তো আমাদেরকে যেহেতু বলা হয়েছে যে কোনো একটা ছোট করে একটা লোগো বানানোর, আচ্ছা ধরেন আমরা টাইপ দিয়ে তৈরি করলাম না, আমরা নিজেদের মতো করে নিলাম। সেক্ষেত্রে আমি পেন টুলটা ইউজ করি। ধরেন পেন টুলটা নিলাম, এটা হচ্ছে পেন টুল নিয়ে আমি আমার ইচ্ছা মতো একটা কিছু আঁকাইয়া ওইটা থেকে আমি লোগো তৈরি করলাম। ধরেন আমার নাম হচ্ছে রুবেল, আমি আর দিলাম। ধরেন এইখান থেকে আমি শুরু করলাম, আর দিলাম, এই পর্যন্ত দিলাম, তারপরে এই দিকে আসলাম, এইখানে দিলাম, এইখানে দিলাম। দেখেন এটা কিছু দেখাচ্ছে না কেন? এখানে একটু দেখেন, এখানে আমি কোনো ফিল ইউজ করি নাই, এখানে আমি কোনো স্ট্রোক ইউজ করি নাই। ফিল স্ট্রোক না থাকাতে আমার এখানে কিছু দেখাচ্ছে না। আমাকে এটা দেখাইতে হলে অবশ্যই ফিল এবং স্ট্রোক ইউজ করতে হবে। আমি যদি ফিলটা রিফিল করে দেই, এখান থেকে ধরেন আমি কালার নিলাম, কালারের জন্য আমি যদি এইটা নেই, দেখেন আমার ফিলের ভিতরটা এরকম কালার হয়ে যাচ্ছে। আবার স্ট্রোকের জন্য যদি একটা কালার নেই, ধরেন ব্ল্যাক কালারটা নিলাম, দেখেন এটা একটা ফিল এবং একটা স্ট্রোক আসলো। কিন্তু এটা কিন্তু আসলে আই ক্যাচি না, এটা দেখতে খুব একটা ভালো লাগতেছে না। এটাকে আমরা একটু মডিফাই করি। ধরেন এটার স্ট্রোক গুলা, আচ্ছা ভিতরে বডিটা আমরা এই ফিলটা বাদ দিয়ে দিই, এটা দিয়ে কাজ করি। ধরেন এটাকে আমাদের আরেকটু মোটা করা দরকার, এটা অনেক চিকন হয়ে গেছে, দেখতে ভালো লাগতেছে না। এখান থেকে আমি যদি একটু স্ট্রোক বাড়াই দিই, দেখেন স্ট্রোক বাড়াই দিচ্ছি, এটা বড় হচ্ছে, মোটা হচ্ছে। আচ্ছা আমি কি একটু সময় নেবো, একটা ফোন আসছে। জি জি, সমস্যা নেই। হ্যাঁ সমস্যা নেই। এটা যদি বাড়ায় আমাদের অনেক বেড়ে যাচ্ছে। আমাদের প্রয়োজন মতো আমাদের দেখতে যতটা ভালো লাগে আমি ততটুকু একটা স্ট্রোক নিয়ে নিলাম, এটা নিয়ে নিলাম। এখন এইটাকে ধরেন আমার এই কর্নার গুলো একটু রাউন্ড করা লাগবে, তখন আমি কি দিয়ে ধরবো? সেক্ষেত্রে আমাকে এই যে ডিরেক্ট সিলেকশন যেটা, এইটা দিয়ে আমি ধরি। কারণ এই কর্নারটাকে আমি একটু রাউন্ড করব। ধরেন এই কর্নারটা আমি একটু রাউন্ড করে দিলাম, দেখেন একটু আগের চেয়ে একটু ভালো লাগতেছে। তারপরে ধরেন এই কর্নারটাও আমি ধরলাম, এই কর্নারটা রাউন্ড করব, রাউন্ড হচ্ছে, দেখেন রাউন্ড হচ্ছে। এটাও রাউন্ড করলাম, এটাও রাউন্ড হচ্ছে। দেখেন একটু দেখতে একটু অন্যরকম লাগতেছে, একটু চেঞ্জ আসলো। এখন এই রাউন্ডের ব্যাপারটা আমি যদি তিনটাকেই ধরতাম, ধরেন তিনটা ধরলাম, আমি শিফট ধরে এইটা দিলাম, সেক্ষেত্রেও কিন্তু আমার হচ্ছে। দেখেন সেক্ষেত্রেও আমার হচ্ছে, আমি একটা করে ধরেও আমি নিতে পারতেছি, তিনটা ধরেও আমি নিতে পারতেছি। আচ্ছা ধরেন সময় নেই, আমি এই সিস্টেমটা করে নিলাম। এখন এইটাতে ধরেন আমার এইখানে বেশি আছে, আমি যদি চাই এইটাকে কেটে ফেলতে পারবো, এখানে যদি চাই এটাকে রাউন্ড বাড়াই দিতে পারবো, রাউন্ড কমাই দিতে পারবো। সেক্ষেত্রে কি করতে হবে? আমরা একটা এক্সপান্ডের একটা ব্যাপার দেখছিলাম, এক্সপান্ড, দেখেন এখানে এক্সপান্ডের একটা ব্যাপার ছিল, এটা দিয়ে আমরা ইচ্ছা করলে এক্সপান্ড করে দিতে পারি। দেখেন এটা আমরা এক্সপান্ড করে দিলাম। এখন দেখেন একটা আউটলাইন তৈরি হয়ে গেল। এখন যদি আমি চাই, সেক্ষেত্রে এইটাকে যদি ফেলে দিতে চাই, তখন আমি ডিরেকশন সিলেক্ট করে জাস্ট এটা ডিলিট করে দিলাম। দেখেন আমার এটা সরাসরি চলে আসছে, সরাসরি এটা অ্যাড হয়ে গেল। তারপরে দেখেন যদি আমি এখান থেকে একটু কর্নারটা করি, ধরেন আমি কর্নারটা এইখানে নিলাম,
আমার যেখানে দরকার আমি সেখানে নিলাম, বা আমার যেভাবে দরকার আমি সেভাবে নিলাম। যদি ধরেন আমি এখানে রাউন্ড করব, এটাকে আমি ওই যে ডিরেকশন সিলেক্ট করলাম, ডিরেকশন সিলেক্ট করে ডিরেক্ট সিলেক্ট করে আমি ওইটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে আমি যদি চাই এই দুইটা কর্নারকে একটু একটু চেঞ্জ করে দিব, সেক্ষেত্রে কি করবো, আমি পেন টুলটা ইউজ করবো। পেন টুল নিয়ে এখানে যদি ধরি, দেখেন অ্যাঙ্কর আসতেছে, এখানে আমি ক্লিক করার পর দেখেন এটার একটা শেপ তৈরি হচ্ছে, এটা একটা শেপ নিচ্ছে আর কি। তখন আমি এইটাতে যদি ক্লিক করি, আমি চাইলে এটাকে ঘোরাইতে পারতেছি, দেখেন রাউন্ড করতে পারতেছি, যেদিকে খুশি আমি সেদিকে রাউন্ড করতে পারতেছি। ধরেন একটা রাউন্ড নিলাম, এরকম নিলাম ধরেন। এখন আপনি যদি চান এই যে এই শেপটাকে বড় করবেন, তখন ডিরেকশন ধরেন, ডিরেক্ট সিলেকশন ধরেন, ধরার পরে এটাকে টান দিয়ে বড় করে দেন, বড় করে দেখাই। দেখেন বড় হচ্ছে। শিফট ধরে নিলে, যদি শিফটটা ধরে নেন তাহলে সরাসরি নিচের দিকে যাবে। আমি যেটা গতকালকে ক্লাসে বলছিলাম, যদি শিফটটা আপনি ইউজ করেন, চেপে ধরেন, সেক্ষেত্রে এটা সরাসরি ডিরেকশনটা দেখাবে। দেখেন আমার এদিক ওদিক যাচ্ছে না, আমি শুধু নিচের দিকে যাচ্ছি। ধরেন এটা বড় করে নিলাম। আসলে ভাই আমি কিন্তু অ্যাকচুয়ালি কোনো লোগো তৈরি করতেছি না, আমি লোগোর প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি আর কি। সেক্ষেত্রে এটা কি হইলো না হইলো সেটা আবার দেখতে যাই না প্লিজ। আমি এটা জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য একটা করতেছি আর কি। তো যদি এইভাবে আপনার কোনো একটা বাহু বাড়ানো দরকার হয়, এইভাবে বাড়াইতে পারতেছেন, কমাইতে পারতেছেন, যেদিকে খুশি সেই দিকে নিতে পারতেছেন। আচ্ছা ধরেন আমি যদি এই শেপটাকে একটু পিছন দিকে নামাই দিতে চাই, তাহলে ডাইরেক্ট সিলেকশন থাকা অবস্থায় আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এইখানে ধরলাম, ধরার পরে দেখেন এদিকে টেনে দিচ্ছি, বড় হয়ে যাচ্ছে। আমি যদি এই হ্যান্ডেলটা ধরে যদি নিচের দিকে দেই, এটা কাট হয়ে যাচ্ছে। যেদিকে খুশি সেদিকে কাট করতে পারি, এদিকে লাগলে আপনি এইদিকে কাট করেন, কোনো সমস্যা নেই, আপনি যেদিকে খুশি আপনি করে নিতে পারতেছেন। দেখেন আপনি যে কোনো জায়গায় আপনি মডিফিকেশন করতে পারতেছেন, মডিফিকেশনের প্রয়োজনে আপনি মডিফিকেশন করে নিতে পারতেছেন। এইটাই আপনার লোগো, আপনি চাচ্ছেন এমনই হোক লোগোটা, আপনি এইভাবে করে নেন। আসলে লোগোটা আপনার নিজের ইচ্ছা, আপনি যেভাবে করতে চাচ্ছেন, আপনার নিজের খামখেয়ালি, আপনার নিজের ক্রিয়েটিভিটি, আপনি আপনার মতো করে দেখাবেন, সেটাই হচ্ছে আপনার কাজ। ধরেন এইটাই আমি একটা লোগো তৈরি করলাম। এটা কিন্তু আমরা টাইপ দিয়ে করি না, এটা কিন্তু আমরা ওই যে শেপ তৈরি করছি, শেপ তৈরি করে তারপরে এইভাবে একটা সিস্টেম করে নিয়ে আসছি আর কি। দেখেন তারপরে এখানে আপনি যে কোনো জায়গায় যদি আপনি চেঞ্জ করতেছেন করতে পারেন। এখন ধরেন লোগোতে আপনি একটা কার্ভ টাইপের কিছু দিতে চাইতেছেন, বা একটা অন্য কিছু একটা ইউজ করতে চাইতেছেন। যদি আমি এরকম একটা রেক্টাঙ্গুলার নেই, ধরেন এই রেক্টাঙ্গুলারটাতে আপনি একটা রাউন্ড নিয়ে কেটে দিতে চান, ধরেন একটা রাউন্ডার নিলাম বা এলিপস নিলাম, এলিপস নিয়ে আমি দেখেন শিফট ধরে রাখছি, কিন্তু শিফট ধরার কারণে এটা গোল হয়ে আসতেছে। আবার অনেকে কাজ করতে গেলে দেখবেন যে গোল হচ্ছে না, এরকম ডিমের মতো হচ্ছে। তখন বললেন যে ভাইয়া আমি আবার ডিমটাকে কিভাবে গোল বানাবো, তখন আপনি জাস্ট শিফটটা ধরেন, দেখেন আপনার এটা রাউন্ড হয়ে আসতেছে। আচ্ছা আমি এটা তৈরি করলাম, এটা তৈরি করার পরে একটু কালারফুল করি, এটা একটু কালারফুল করি। দেখেন আমার ধরেন এইখানে মানুষের একটা শেপ তৈরি করবো, একটা মানুষের মতো একটা আকার তৈরি করব। এটাকে যদি আমি মাথা ধরি, এটা হেড, আসলে আপনার ইমাজিনেশন যেভাবে আপনি করতে পারেন সেটাই আপনার ইচ্ছা মতো আপনি করতে পারবেন ডিজাইনের ক্ষেত্রে। এটাকে মাথা ধরলাম, এটাকে হেড ধরলাম, আমি এটাকে অ্যালাইনমেন্টটা দেখেন, অ্যালাইনমেন্টটা আমি সেন্টার করে নিচ্ছি। দেখেন চাপ দেওয়ার পরে সেন্টার হচ্ছে। এটা যদি আমি লেফট হবে, রাইট দিলে রাইট হবে, উপরে দিলে দুটো একসাথে হয়ে যাবে, মিডলে দিলে মিডল হয়ে যাবে। আমি এটা মিডল করে নিলাম। ধরেন আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে এই কর্নারটা ধরলাম, এই কর্নারটা ধরলাম, ধরে এইরকম জাস্ট এরকম করে দিলাম। দেখেন এখন এখানে যদি আমি ধরেন নিচের দিকে একটু বাড়াবো, তখন আমি এখান থেকে জাস্ট নিচের সাইডটা ধরে
নিচের দিকে বাড়াই দিলাম, শিফট ধরে রাখছি আমি, দেখেন নিচের দিকে বেড়ে গেছে। কমাইতে হইলে কমাই নিলাম, বেশি হয়ে গেলে আমি কমাই নিলাম, বেশি করলে বেশি, কম করলে কম। ঠিক আছে, এইটার পরে ধরেন আপনি পা দিবেন, পা দেওয়ার জন্য আমি আবারও রেক্টাঙ্গুলার নিলাম, এইটাকে কপি করলাম, ধরে জাস্ট অল্টার ধরবেন, অল্টার ধরলে আপনি এটা একটা কপি হবে, কিন্তু আপনার দুইটার কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক রইল না। সেক্ষেত্রে আপনি অল্টারের পাশাপাশি শিফটটাও ধরে রাখেন, দেখেন আমার দুইটাই চলে আসলো। ধরেন একটু বড় করে দিই, লোগোর মধ্যে আপনি একটা চাঁদ ইউজ করলেন, তারপরে ধরেন এই সমগ্রটাকে আমি একটা কালার চেঞ্জ করে দিই একটু, এই সমগ্রটার মধ্যে ধরেন আপনি এমন একটা শেপ চাচ্ছেন, এই ধরনের একটা শেপ চাচ্ছেন, ধরেন যদি আমি এটাতে একটা কপি নেই, নিলাম, লাইকমেন্ট করলাম মিডিলে, এদিকে মিডিলে করার পরে ধরেন আমি চেঞ্জ করি, লাইন টুল নিলাম, এখান থেকে একটা লাইন টানলাম, এখানে একটা লাইন টানলাম আমি, এখান থেকে টানি, এখানে একটা লাইন টানছি, এই দেখেন একটা লাইন হচ্ছে, লাইনটা দেখাচ্ছে না শুধু এখানে এই যে কিছু নাই, এই কারণে আমি যদি এটাতে ডিফল্ট কিছু দেই তাহলে দেখেন। এখন আমি এইটাকে যদি ক্রপ করে নেই, ধরেন এখান থেকে আমি বিল্ডার দিয়ে এটাকে মাইনাস করলাম, এটাকে মাইনাস করলাম, এটাকেও মাইনাস করলাম, এটাকেও মাইনাস করলাম, আমার এইটা রয়ে গেল। এখন এইটা ধরেন আমার এইখানে আমি ইউজ করব, ইচ্ছা মতো আমি ইউজ করে নিলাম। যদি পিছনে নিতে চান তাহলে এই যে একই সিস্টেম, কন্ট্রোল শিফট চাপার পরে আপনি ব্র্যাকেটটা দিলেন, পিছনে চলে এসে কালারের কারণে বোঝা যাচ্ছে না, দেখেন পিছনে চলে গেছে। এটা ছোট করা লাগলে আপনি এখান থেকে টেনে ছোট করে নিলেন, ধরেন এরকম কিছু একটা তৈরি করলেন। এখন এখানে আপনি আরো কিছু যদি ইউজ করতে চান ইউজ করতে পারেন আপনার ইচ্ছা মতো। আপনি আরেকটা পলিগন নেই, পলিগন নিলাম, নেওয়ার পরে ধরেন আমরা এখানে এটা ইউজ করলাম, এটাতে ধরেন একটা কালার দিয়ে দিই আমি, নিয়ে গেলাম। দেখেন এই যে একটা ব্যাপার তৈরি হলো, এখানে আপনি ধরেন একটা স্ট্রোক ইউজ করবেন, এইটার মধ্যে স্ট্রোক দেওয়ার জন্য কি করবেন, দেখেন এখানে স্ট্রোকের একটা অপশন আছে স্ট্রোক, এখানে গিয়ে আপনি আপনার ইচ্ছা মতো একটা স্ট্রোক দিয়ে দেন, ধরেন আমি 1 দিলাম, ওয়েটটা হবে 1, দেখেন একটা ওয়েট হয়েছে 1 এর একটা স্ট্রোক তৈরি হয়েছে, স্ট্রোকের কালারটা হচ্ছে ব্ল্যাক, আমি এটা চাইলে যে কোনো কালার করে নিতে পারি, এটা হোয়াইট করে দিলাম, দেখেন এখানে হোয়াইট একটা স্ট্রোক চলে আসছে। এরকম আপনি আপনার লোগোতে আপনি ইচ্ছা করলে যা খুশি তাই আপনি ইউজ করতে পারেন, যেভাবে খুশি সেইভাবে ইউজ করতে পারবেন। ধরেন এইটার উপরে যদি আমি একটা শেপ ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমি পেন টুলটা ইউজ করি, পেন টুলটা নিলাম, পেন টুল নিয়ে এখানে ক্লিক করলাম, এইখানে ক্লিক করলাম, এইখানে ক্লিক করলাম, এইখানে ক্লিক করলাম, দেখেন একটা শেপ, এই শেপটার আমি কালার অন্যভাবে অন্য একটা কালার নিচ্ছি, স্টকটা কেটে দিচ্ছি, স্টকটা ফেলে দিই, ধরেন এটা আমি ইউজ করলাম এইভাবে।
আপনার যেখানে যা খুশি, আপনি যেভাবে খুশি আপনি ইউজ করতে পারেন, আপনার কোনো সমস্যা নেই। আপনার শেপ সামনে পেছনে নেওয়ার জন্য কি করতে বলছেন? সরি, শেপ গুলা সামনে পেছনে নেওয়ার জন্য কি করতে হবে? সামনে পিছনে নেওয়ার জন্য আপনাকে জাস্ট কন্ট্রোল শিফট বা কন্ট্রোল ধরে আপনার থার্ড প্যাকেট যেটাতে আছে আপনার কিবোর্ডে দেখেন, ওই যে ফটোশপের মতোই না? জি জি জি, একদম সেম। আচ্ছা, আর thank you. আর এটা যদি আপনি ওই ইসে থেকে করতে চান, দেখেন রাইট বাটন ক্লিক করার পরে ট্রান্সফর্মে যাবেন, সরি অ্যারেঞ্জে যাবেন। অ্যারেঞ্জে যাওয়ার পর এখানে দেখেন আপনার বিভিন্ন অপশনগুলো দেখাচ্ছে, এই যে দেখেন। জি, বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা। এখন লোগোর ক্ষেত্রে আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা মতো স্টাইলিশ অনেক ফন্ট আছে। ক্যারেক্টার থেকে আমি যদি একটা ভালো একটা ফন্ট নেই, দেখেন ফন্টের একটা প্রিভিউ পাবেন। দেখেন এই পাশে ফন্টের কিন্তু প্রিভিউ আছে, ওইভাবেই তৈরি করতে পারবেন। আপনার যদি কালেকশনটা যদি ভালো থাকে ফন্টের, তাহলে ওই ফন্টগুলা ইউজ করে আপনি আপনার ডিজাইনটা তৈরি করতে পারবেন। ধরেন এটা দেখেন একটা বাই ডিফল্ট একটা ডিজাইনের মতো করা আছে। এরকম আপনি আপনার ইচ্ছা মতো আপনি ইউজ করে তৈরি করতে পারেন। তারপরে আবার সেইটাতে আপনি মডিফিকেশন করতে পারেন। ধরেন এইটা নিলাম, এইটা নেওয়ার পরে আমি যদি এক্সপ্যান্ড করে দেই, এক্সপ্যান্ডের কাজটা কি? এক্সপ্যান্ড করে দিলে আপনি আপনার নিজের ইচ্ছা মতো এটাকে এডিট করতে পারবেন। এক্সপ্যান্ড করলে দেখেন, আমি যদি এটাকে এক্সপ্যান্ড করি, আচ্ছা এটার একটা শেপ নিয়ে নেই, অবজেক্টটাকে আমি এক্সপ্যান্ড করলাম, দেখেন তখন এটাকে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আপনি কালার করতে পারেন, ইচ্ছা মতো আপনি যা খুশি তাই করতে পারেন, কোনো সমস্যা নাই। ধরেন আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি এটা ধরে উপরের দিকে দিয়ে দিলেন, মনে হইলো এইভাবে দিবেন আপনি, সেক্ষেত্রে উপরে দিয়ে দিলেন। তারপরে ধরেন এইটার কালার চেঞ্জ করলেন আপনি আপনার মতো করে, এইটার কালার চেঞ্জ করলেন আপনি আপনার মতো করে, এইটার কালার চেঞ্জ করলেন আপনি আপনার মতো করে। ধরেন এখানে আমি কিছু শেপ ইউজ করলাম, এই যে এখান থেকে ধরেন আমি একটা শেপ নিলাম, এইটাকে আবার কপি করে নিলাম, এটা অন্য একটা কালার ইউজ করলাম। ধরেন আমি যদি চাই এইটা আনগ্রুপ করে নেই, ওই যে এখানে কিন্তু দেখেন পুরাটা কিন্তু গ্রুপ করা আছে, গ্রুপটাকে আপনি এই যে এখান থেকে আনগ্রুপ করতে পারবেন। আনগ্রুপ করার পরে ধরেন এইটাকে আমি একটু বড় করে নিলাম, একটু বড় করে নিয়ে আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে এইটাকে ধরলাম, এই পাশটাকে ধরে একদম টেনে দিলাম এই পাশ পর্যন্ত। কারণ এইটা একটা লোগো হইলো। এটা আপনি কি করলেন, প্রথমত একটা টাইপো নিছিলেন, একটা ফন্ট নিছিলেন ক্যারেক্টার, সেই ফন্টটাকে আপনি আপনার নিজের মতো মডিফিকেশন করছেন, মডিফিকেশন করে আপনার যেভাবে ভালো লাগলো সেইভাবে তৈরি করলেন। ধরেন এইটা একটা লোগো হইতে পারে, যদি কারো ভালো লাগে তাহলে এইটাই ধরেন একটা লোগো। খারাপ লাগতেছে না ভাই, ভালোই লাগতেছে। আচ্ছা ঠিক আছে, কালার হচ্ছে একটু কম ইউজ করলে মনে হয় ভালো হতো, বেশি কালারফুল লাগতেছে। আমি আসলে আসলে ওইটা শুধু কালার গুলাকে কালার ইউজ করাটা দেখাইলাম আর কি। এটা আসলে অ্যাকচুয়ালি আমি তো আউটপুটের জন্য কিছু করতেছি না, শুধু দেখানোর জন্য করতেছি এই কারণে। আর কালারের ব্যাপারটা হচ্ছে, কালারটাও একটা স্টাডির ব্যাপার, কোথায় কেমন কালার লাগবে।